হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রসায়ন পাঠশালা। আজকের আমাদের টপিক ইলেকট্রোকেমিক্যাল সেল। এখন মনে হতে পারে যে রেডক্স তো পড়ছিলাম, হঠাৎ করে ইলেকট্রোকেমিক্যাল সেল কেন পড়ছি। অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে যে রিয়াকশানটা হয় না, সেটা অ্যাকচুয়ালি একটা রেডক্স রিয়াকশান এবং স্পন্টিনিয়াস রেডক্স রিয়াকশান। এবং পরবর্তীকালে আমরা যে টপিকগুলো রেডক্সে পড়ব, সেখানে এই সেল সম্পর্কে বা ইলেকট্রোড সম্পর্কে, ইএমএফ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। তার জন্য আমরা এক জায়গায় পুরো বিষয়টাকে বোঝার চেষ্টা করব। এখন এই পুরো বিষয়টাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2-তে। তো শুরু করা যাক ইলেকট্রোকেমিক্যাল সেল। তো ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে একটা ডিভাইস যেখানে কি হয়, কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো বাই দ্য ওয়ে, আরেক ধরনের সেল হয় যেটাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক সেল। সে একদম উল্টো দিকে তার অপারেট করে, সেখানে কী হয়, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো যেটা আমরা অন্য মানে ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়েছি যে তড়িৎ বিশ্লেষণ বিষয়টা, তো সেটা আমাদের এখানের আলোচ্য বিষয় নয়। আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। একটা এক্সাম্পল যদি বলা হয়, যেমন ব্যাটারি, খুব সিম্পল এক্সাম্পল, যেখানে কেমিক্যাল রিয়াকশানের দ্বারা আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি। তো আমরা কি গ্যালভানিক সেলও বলতে পারি। ওকে, তো ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা তৈরি করব কিভাবে, কি প্রয়োজন না, ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি করতে গেলে আমাদের কি দরকার না, দুটো হাফ সেল দরকার। যেহেতু আমরা জানি যে রিডক্স রিয়াকশান হচ্ছে কম্বিনেশন অফ টু হাফ রিয়াকশান, অক্সিডেশন এবং রিডাকশান। এখানে কি হয় না, দুটো হাফ সেলে একটাতে অক্সিডেশন হয় আর একটাতে হয় রিডাকশান। তো যে হাফ সেলে অক্সিডেশন রিয়াকশান হয় তাকে আমরা বলি অক্সিডেশন হাফ সেল, বা ওকে আমরা অ্যানোডও বলতে পারি, অ্যানোড হাফ সেলও বলতে পারি। আর যে হাফ সেলে রিডাকশন রিয়াকশন হয় তাকে আমরা ক্যাথোড বা ক্যাথোড হাফ সেলও বলতে পারি, বা রিডাকশন হাফ সেলও বলতে পারি। এবং এই দুই ধরনের হাফ সেলকে আমরা একসঙ্গে ইলেকট্রোড বলতে পারি। অর্থাৎ দুটো হাফ সেল অর্থাৎ ইলেকট্রোডের কম্বিনেশনের ফলে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি হয়। আজকের আমাদের মূলত আলোচনা হচ্ছে ইলেকট্রোড বিষয়টা নিয়ে। তো ইলেকট্রোড নিয়ে আমাদের টোটাল ইলেকট্রোড সম্পর্কে বোঝার আমরা চেষ্টা করব। তো শুরু করা যাক ইলেকট্রোডকে নিয়ে। তো প্রথমেই বলা হলো যে ইলেকট্রোড হচ্ছে কি না, যেখানে অক্সিডেশন বা রিডাকশন রিয়াকশন পারফর্ম হয়, মানে আইদার অক্সিডেশন অর রিডাকশন, সেগুলোকে আমরা বলবো ইলেকট্রোড বা হাফ সেল। তো ইলেকট্রোড কিভাবে তৈরি করা যাবে, প্রিপারেশন করা যাবে কিভাবে। ইলেকট্রোড অনেকভাবে প্রিপারেশন করা যায়, অনেক ধরনের ইলেকট্রোড হয়। তো আমরা আমাদের প্রয়োজন যেটুকু সেটুকু এখানে আমরা আলোচনা করব। খুব সিম্পল, এখানে না একটা মেটালকে সেই মেটালেরই একটা ওয়াটার সলিউবল সল্টের সলিউশনের মধ্যে যদি পার্সিয়ালি ইমার্সড করা হয়, মানে আংশিকভাবে ডোবানো হয়, তাহলে আমার একটা ইলেকট্রোড তৈরি হবে। জাস্ট লাইক দিস, এরকম যে ধরা যাক এরকম জেডেন জিঙ্ক রডকে আমরা জিঙ্ক সালফেটের মধ্যে ইমার্সড করেছি। ওকে, তো আমার একটা ইলেকট্রোড তৈরি হয়ে গেল। আনাদার ওয়ান হতে পারে কীরকম না, কপারকে ধরা যাক, কপার সালফেটের মধ্যে ইমার্সড করা হলো। তো এই দুটো হয়ে গেল ইলেকট্রোড। এবার আমরা জানবো যে ইলেকট্রোড পোটেনশিয়াল ই অ্যান্ড E0। ইলেকট্রোড পোটেনশিয়াল কি না, একটা মেটালকে যখন তার এই ওয়াটার সলিউবল সল্টের সলিউশনের মধ্যে ডোবানো হবে, তখন এই মেটাল রড এবং এই সলিউশনের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। এখন এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে তৈরি হয়, মানে এর কীভাবে জেনারেশন হয়, সেই বিষয়টা আমরা জাস্ট এক্ষুনি আসছি। তো মূলত যে এখানে কি হয় না, দুটো সিস্টেমের মধ্যে অর্থাৎ এই মেটাল রড এবং সলিউশনের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়, তাকে আমরা বলি ইলেকট্রোড পোটেনশিয়াল। তো আমরা এবারে জানবো যে ইলেকট্রোড পোটেনশিয়াল কিভাবে জেনারেট হয়। একটা
একটা মেটালকে যদি তারই একটা সলিউশন মানে ওয়াটার সলিউবল সল্টের সলিউশনের মধ্যে রাখা হয়, ধরা যাক Mn+ এখানে আয়নটা এখানে আছে, তো তাহলে এখানে এই Mn+ সিস্টেমটার মধ্যে কি হতে পারে, দুটো পসিবল সিচুয়েশন তৈরি হতে পারে। কি হতে পারে, আইদার এই মেটাল কি করতে পারে যে ধরা যাক n সংখ্যক ইলেকট্রন বর্জন করে Mn+ হয়ে সলিউশনে চলে আসলো, অর্থাৎ এই মেটাল, এখানে তো অনেক মেটালের অ্যাটম আছে, তো এরা এখানে ধরা যাক একটা মেটাল অ্যাটম n সংখ্যক ইলেকট্রন বর্জন করে Mn+ হয়ে গেল এবং এখানে Mn+ অলরেডি আছে সল্টের থেকে, তো সেখানে চলে আসলো। তাহলে এটা হতে পারে, আবার উল্টোটাও হতে পারে। কি হতে পারে, যেখানে তো Mn+ অলরেডি আছে, Mn+ কি হতে পারে, এখানে গিয়ে এই মেটালে গিয়ে মেটাল রড থেকে ইলেকট্রন নিয়ে Mn+ মেটাল থেকে ইলেকট্রন রড মানে মেটাল রড থেকে ইলেকট্রন নিয়ে মেটাল হিসেবে ডিপোজিট করতে পারে। এখন এই ইলেকট্রন কোথা থেকে পাবে না, প্রত্যেকটা মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনটা নেবে। এখন দুটোই হতে পারে, অ্যাকচুয়ালি দুটোই হয়। এবার আমাদেরকে দেখতে হবে নিট কোনটা হয়, মানে দুটোর মধ্যে কোনটা বেশি করে হয়, তো সেইটাই হবে ওই ইলেকট্রোডের রিয়াকশান। যদি কি হয় না, মেটাল থেকে Mn+ হওয়ার মানে টেন্ডেন্সি বেশি হয়, এটা অ্যাকচুয়ালি আমরা কি বলি, অক্সিডেশন। অর্থাৎ অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি বেশি হয় কার তুলনায়, রিডাকশান হওয়ার তুলনায়, এটাকে রিডাকশান বলা হয়। যদি অক্সিডেশন হওয়ার টেন্ডেন্সি রিডাকশান হওয়ার থেকে বেশি হয়, তাহলে কি হবে, এই মেটাল রডটা নেগেটিভলি চার্জড হবে। কেন হবে ভেবে দেখো, যে মেটাল যদি ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে Mn+ হয়ে এখানে তো চলে আসলো, তো ইলেকট্রনগুলো কোথায় যাবে, ইলেকট্রনগুলো কোথাও যাবে না, এই মেটাল রডের মধ্যেই এরা কনসেন্ট্রেটেড হবে। একটা এক্সাম্পল নিচ্ছি, এইটা যেমন ধরো জিঙ্ক সালফেটে, খুব সিম্পল, আরও সহজে বোঝানো যাবে। যে Zn, এখানে Zn থেকে কী পাচ্ছি, Zn2+ আছে, এখানে Zn2+ আছে। এখন Zn2 প্লাস SO4 2- ইনিশিয়ালি এই সলিউশনটা ছিল নিউট্রাল, কারণ সেম অ্যামাউন্ট অপোজিট চার্জ আছে, খুব সহজ। এবারে কি হয়, Zn কি করে, এখানে তো অনেক Zn অ্যাটম আছে, Zn কি করে, এখানে Zn অ্যাটম দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ হয়ে সলিউশনে চলে আসে। এর উল্টো দিকে Zn2+ থেকে Zn হওয়ার টেন্ডেন্সি অনেক কম, তাহলে নিট কি হয়, এখানে অক্সিডেশন হয়, তার নিট রিয়াকশন হয় অক্সিডেশন। তাহলে কি হয়, এই যে ইলেকট্রনগুলো ছেড়ে দিল, সেই ইলেকট্রনগুলো কোথায়, এই মেটাল রডের মধ্যে, জিঙ্ক রডের মধ্যে কনসেন্ট্রেটেড হবে। অর্থাৎ এখানে এই মেটাল রডটা হয়ে গেল নেগেটিভলি চার্জড। তার জন্য আমরা বলি যে ইলেকট্রোকেমিক্যাল সেলের অ্যানোডের চার্জ হয়, অ্যানোডের চিহ্ন হয় মাইনাস, মানে চার্জের চিহ্ন হয় মাইনাস। তো এই জন্য এই মাইনাস ঋণাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। এখন এবারে যদি উল্টোটা হয়, উল্টো হতে পারে, যে সেকেন্ড উল্টো এই সিচুয়েশনটা যদি এমন হয় যে কোনো একটা ইলেকট্রোডের ক্ষেত্রে এই Mn+ মানে দ্রবণের যে ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়ন যদি কি হয়, এখান থেকে এই মেটাল রডের ফ্রি ইলেকট্রন নিয়ে মেটাল হিসেবে ডিপোজিট হয়, তাহলে কি হবে, এখানে যেহেতু মেটাল রড থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তো মেটাল রড কী হবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে। তো সেই সিচুয়েশনটা এখানে হয় কপার সালফেটের ক্ষেত্রে। কপার সালফেটের সেই জিঙ্ক সালফেটের মতো এও কপার সালফেট সলিউশনটা ইনিশিয়ালি ছিল কি নিউট্রাল ছিল। তো এখানে কপার 2+ এর কি না, কপার থেকে কপার 2+ হওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন ছেড়ে কপার 2+ হওয়ার টেন্ডেন্সির তুলনায় কপার 2+ থেকে কপার হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, অর্থাৎ নিট রিয়াকশন এখানে হয়। তো কপার 2+ প্লাস 2e থেকে কপার, অর্থাৎ এখানে নেট হলো রিডাকশন। এবারে এই রিডাকশন হলে কি হবে, এই ইলেকট্রন তো এই মেটাল রড থেকে নিবে, তাহলে মেটাল রড হয়ে যাবে, কপার রড হয়ে যাবে প্লাস চার্জ। বেশ, এটা তো বোঝা গেল। অর্থাৎ দুটো সিচুয়েশন হতে পারে, আইদার ইলেকট্রোডটা নেগেটিভলি চার্জড হবে অথবা এই মেটাল রডটা হয়ে যাবে পজিটিভলি চার্জড। নাও এইভাবে এটা হলে ইলেকট্রোড পোটেনশিয়াল কীভাবে জেনারেট করবে না, এখানে আমরা বুঝতে পারবো খুব ক্লিয়ারলি। দেখা যাচ্ছে যে যখনই নিট রিয়াকশান যদি এটা হয়, এটা মানে নিট অক্সিডেশন রিয়াকশান হয়, তাহলে কি হবে না, এই যে সলিউশনটা এখন কি হয়েছে, পজিটিভ চার্জ হয়ে গেছে, পজিটিভলি চার্জড। এই সলিউশনটা হয়ে যাবে পজিটিভলি চার্জ। কেন? কারণ ইনিশিয়ালি তো এটা নিউট্রাল ছিল, কিন্তু জিঙ্ক থেকে এক্সট্রা
এক্সেস Zn2 প্লাস সলিউশনে চলে এসছে, তাহলে পুরো টোটাল সলিউশনটা কী হয়ে গেছে না পজিটিভলি চার্জড হয়ে গেছে। তো পজিটিভলি চার্জ যখনই হয়ে যাবে দেন এন দেয়ার এই প্লাস চার্জগুলো এই মাইনাস চার্জের চারদিকে একে এরকম ঘিরে নেবে, কারণ মাইনাস প্লাস একে এইভাবে আকর্ষণ করে এইভাবে ঘিরে নেবে। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়েছে, একটা মাইনাস চার্জের লেয়ার, একটা প্লাস চার্জের লেয়ার। এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হওয়ার ফলে কি হয় না একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয় এই মেটাল রড এবং সলিউশনের মধ্যে। এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বলা হয় ইলেকট্রোড পোটেনশিয়াল। এখানেও সেই রকম হবে কীরকম, এটা যেহেতু ক্যাটায়ন এখান থেকে সলিউশন থেকে কোথায় মেটাল রডে এসে ডিপোজিট হয়ে যাচ্ছে, তাহলে এখানে ক্যাটায়ন কমে গেছে অ্যানায়নের তুলনায়, তাহলে এই সলিউশনটা হয়ে যাবে মাইনাস চার্জের, নেট মাইনাস চার্জ। তাহলে এওসি কী হবে উল্টোটা, যে এখানে প্লাস চার্জ তো একটা লেয়ার ছিল মেটাল রডের উপর, এখানে মাইনাস একে চারদিক ঘিরে নেবে, একই ব্যাপার। অর্থাৎ এই চারদিকে দুটো এখানেও ডাবল লেয়ার তৈরি হলো। এটাও আমরা বলি ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার, এবং এখানেও এর জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়। তো এইগুলোকে আমরা বলি এইভাবে ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেট করে। এখন এইখানে যদি অক্সিডেশনের জন্য ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেট করে, তখন সেই পোটেনশিয়ালকে আমরা বলবো ই অক্স বা অক্সিডেশন পোটেনশিয়াল। আর যদি রিডাকশনের জন্য হয় তাকে আমরা বলবো ই রেড বা রিডাকশন পোটেনশিয়াল। ই অক্স মানে হচ্ছে এই অ্যাকচুয়ালি রিয়াকশানটা হবে এরকম, মানে এম মাইনাস এনই, এটা জেনারেল ইকুয়েশন এম এন প্লাস মানে অক্সিডেশন। আর ই রেড মানে অ্যাকচুয়ালি রিয়াকশানটা হবে রিডাকশান, যে এম এরকম এন প্লাস প্লাস এনই থেকে এম এরকম, মানে যেটা এখানে হয়। এখন এই E0 কি ইলেকট্রোড স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কি না, যদি এই যে সলিউশনটা আমরা নিচ্ছি সেই সলিউশনটার অ্যাক্টিভিটি, এখানে আমরা যেহেতু ডাইলিউট সলিউশন আমরা সেখানে মোলার কনসেন্ট্রেশন বলতেই পারি। আমরা প্রত্যেকে জানি যে অ্যাক্টিভিটিকে বিভিন্নভাবে এক্সপ্রেস করা যায়। সলিউশনের ক্ষেত্রে ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আমরা মোলার কনসেন্ট্রেশন দ্বারা রিপ্রেজেন্ট করি। তো এখানে যদি এই সলিউশনটা জিঙ্ক সালফেট হোক, কপার সালফেট হোক বা অন্য কোনো যদি ইলেকট্রোলাইট হয়, তার সলিউশন যদি 1 মোলার কনসেন্ট্রেশন হয় আর জেনারেলি টেম্পারেচার যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস রাখি, তখন যে পোটেনশিয়ালটা তৈরি হবে তাকে আমরা বলবো E0 বা আমরা বলি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। যদি অক্সিডেশন হয় তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল ই অক্স বা E0 অক্স, আর এখানে বলবো ই রেডের ক্ষেত্রে E0 রেড। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড সিচুয়েশন যদি আমরা তৈরি করি, তখন কি হবে, যে পোটেনশিয়াল তৈরি হবে তাকে আমরা বলবো যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এখন প্রশ্ন হচ্ছে যে এই হঠাৎ করে আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালের প্রয়োজন হলো কেন আমরা এই ইলেকট্রোড পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড বিষয়টা জানবো। তো এই ব্যাপারটা আমরা নেক্সট এপিসোডে ক্লিয়ারলি আলোচনা করব, যে কেন হঠাৎ করে আমরা E0 বিষয়টাকে নিয়ে আসলাম। যাই হোক, নেক্সট এপিসোডে আমরা আলোচনা করছি। তো এখান থেকে আমরা কি দেখলাম, যে এইভাবে ইলেকট্রোড পোটেনশিয়াল জেনারেট করে। এবার আমরা জানার চেষ্টা করব যে কিভাবে ইলেকট্রোড পোটেনশিয়ালকে আমরা মেজার করব, কিভাবে, মানে এই তো বলে তো দিলাম যে অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল, তো একে মেজারমেন্ট করব কি করে। আচ্ছা, তার আগে একটু বলে নিই যে আমরা প্রত্যেকে জানি যে অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, তার অপোজিট হচ্ছে রিডাকশন রিয়াকশন। মানে ধরা যাক এখানে Zn থেকে Zn2 প্লাস, আমরা যদি অপোজিট রিয়াকশন লিখি Zn2 প্লাস প্লাস 2e থেকে Zn, তাহলে কি হবে, এটা রিডাকশন হবে। এখন আমরা জানি অক্সিডেশন হচ্ছে রিডাকশনের অপোজিট, তার মানে ই অক্স ইজ ইকুয়াল টু হবে মাইনাস ই রেড, এটা রিডাকশন। ই অক্স ইজ ইকুয়াল টু মাইনাস ই রেড, ই অক্সের যা ভ্যালু হবে আর ই রেড হবে ভ্যালু একই হবে, শুধু সাইনটা বদলে যাবে। সিমিলারলি এখানে ই রেড সমান মাইনাস ই অক্স, মানে প্রত্যেকের ক্ষেত্রে ই অক্স ইজ ইকুয়াল টু মাইনাস ই রেড, কারণ অক্সিডেশন রিয়াকশনের অপোজিট রিয়াকশন হচ্ছে রিডাকশন রিয়াকশন। যাই হোক, এবার আমরা জানবো যে কিভাবে ইলেকট্রোড পোটেনশিয়াল মেজার করা যায়। অ্যাকচুয়ালি কোনো এরকম কোনো অ্যাবসলিউট মেথড নাই বা কোনো মেথড নেই যার সাহায্যে কোনো একটা ইলেকট্রোডের অ্যাবসলিউট পোটেনশিয়াল ভ্যালু নির্ণয় করতে পারি। তো আমরা কিভাবে নির্ণয় করব না, এর রিলেটিভ ভ্যালু নির্ণয় করা যেতে পারে, যে কোনো একটা মানে আরবিটারি নোন ইলেকট্রোড পোটেনশিয়াল নিয়ে, মানে একটা ধরে নেওয়া যে হ্যাঁ এর পোটেনশিয়াল এত, নিয়ে আমরা তার সাপেক্ষে আমরা কোনো একটা আননোন পোটেনশিয়াল যুক্ত একটা ইলেকট্রোডের
আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল নির্ণয় করতে পারি কিভাবে না তাকে সেল কনস্ট্রাকশনের মাধ্যমে। তো আমরা দেখব কিভাবে করা যায়। আচ্ছা, তো E0 কোনো একটা ইলেকট্রোড যার পোটেনশিয়াল আমার বা স্ট্যান্ডার্ড, এখানে স্ট্যান্ডার্ডই হিসাব করছি, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল জানা নেই, তার পোটেনশিয়াল নির্ণয় করার জন্য আমাদেরকে একটা রেফারেন্স ইলেকট্রোড নিতে হবে। যে রেফারেন্স ইলেকট্রোডটার ইলেকট্রোড পোটেনশিয়াল জানা আছে, সাধারণত আমরা নিতে পারি SHE স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, আবার আরও অন্যরকম হয়, ক্যালোমেল ইলেকট্রোড আছে, কুইন হাইড্রোজেন ইলেকট্রোড আছে, তো সেগুলো আমাদের এখানে জানার অত বিষয় নয়। তো আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড নিব। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড কি মানে একটা হাইড্রোজেনের ইলেকট্রোড যার E0 আমরা ধরি 0, E0 আমরা ধরে নিই আরবিট্রারি, E0 এর ভ্যালু হচ্ছে 0 ভোল্ট। এবার এখানে কিভাবে তৈরি করা হয় এটা যদি খুব কুইক একটু বলে নেওয়া যায়, যেটা সেখানে এখানে কি করা হয় না, এখানে প্ল্যাটিনামের একটা রড নেওয়া হয়, আর এখানে HCl এর ধরা যাক হাইড্রোজেন H প্লাসের সলিউশন নেওয়া হয়, ধরা যাক HCl 1 মোলার HCl সলিউশন নিলাম, আর এখানে আমরা 1 অ্যাটমসফিয়ারের হাইড্রোজেন গ্যাসকে বাবল করাবো, তাহলে আমার H প্লাস H2 মানে এই হাইড্রোজেন ইলেকট্রোড তৈরি হবে। এবার এর আমরা ভ্যালু জেনে গেছি 0 ভোল্ট। এবার আমরা কি করব, একটা আননোন পোটেনশিয়ালের আমরা ইলেকট্রোড নিব। এবারে এইটার ধরা যাক আমরা এখানে কপার আর কপার সালফেট নিয়েছি একটি ইলেকট্রোড, এর আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল জানি না। তো কি করব না, এই দুটো ইলেকট্রোডকে আমরা কানেক্ট করব, কানেক্ট করলে কি হয়, একটা ইলেকট্রোকেমিক্যাল সেল তৈরি হয়। এবারে এখানে এই যে এখানে পোটেনশিওমিটারের সঙ্গে যদি আমরা কানেক্ট করে দিই, মানে আমরা জানি পোটেনশিওমিটার কীভাবে কাজ করে, এখানে আমাদের জানার দরকার নেই না, পোটেনশিওমিটারে আমাকে ভ্যালু দিয়ে দেবে যে এই সেলটার ইএমএফ কত, সেলের ইএমএফ। আমরা নেক্সট এপিসোডে সেল ইএমএফ সম্পর্কে জানবো। তো পোটেনশিওমিটার এই টোটাল যে সেলটা তৈরি হলো সেই সেলটার ইএমএফ বলে দেবে। এখন এই যে সেলটা হবে, সেল সেটাই হবে আমার E0, এই আননোন E0 ইলেকট্রোড বলতে যে আননোন ইলেকট্রোডটা। কেন? কারণ এখানে এই টোটাল একটা সেলের ইএমএফ হচ্ছে এই মানে দুটো হাফ সেলের ইলেকট্রোডের কম্বিনেশন, ইলেকট্রোড ভ্যালুর কম্বিনেশন। এখানে তো SH তো 0, এর তো 0, এর ভ্যালু 0, তাহলে যা ভ্যালু পাবো সেটা হচ্ছে কার জন্য, এই আননোন ইলেকট্রোডটার জন্য। এইভাবে আমরা এবারে ধরো যে কোনো আমার আননোন ইলেকট্রোড, ধরো কপার সালফেট হোক, জিঙ্ক সালফেট হোক, যে কোনো আমরা কনস্ট্রাক্ট করে তাকে আমরা কি করব, হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে জুড়ে দিয়ে একটা সেল তৈরি করব, দিয়ে পোটেনশিওমিটারের সাহায্যে সেই যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে ওই আননোন ইলেকট্রোডটার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ডেফিনেটলি এর সলিউশনটাকে 1 মোলারে রাখতে হবে, না হলে তো স্ট্যান্ডার্ড হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এইভাবে আমরা কি করতে পারি না, সেলের একটা ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল নির্ণয় করতে পারি, রাইট? বেশ, এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে বুঝবো, যে মানে দুটো এখানে বিষয় সম্পর্কে আমরা জানবো, যে আমরা জেনারেলি ইলেকট্রোড পোটেনশিয়ালকে কীভাবে এক্সপ্রেস করি। এখন প্রথমেই বলছিলাম যে যদি অক্সিডেশন হয় তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল, আর রিডাকশন হলে রিডাকশন পোটেনশিয়াল। এবার আমরা কোন দুটোই ব্যবহার করি নাকি কোনো একটা পার্টিকুলার একটা ব্যবহার করি, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে সাইন, মানে এখানে চিহ্ন কি ব্যবহার করব। তো অনেক কনফিউশন আছে, ইউরোপিয়ান কনভেনশন আছে, আমেরিকান কনভেনশন আছে, পরে আবার IUPAC একটা রেকমেন্ডেশন দিয়েছে। তো আমরা এত কমপ্লিকেশনে যাব না, আমরা অত দরকারও নেই। আমরা জানবো যে ইউরোপিয়ান কনভেনশনেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি IUPAC মোটামুটি রেকমেন্ড করেছে। তো আমরা ওই IUPAC যেটা রেকমেন্ড করেছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সাইন বিষয়টা। ওকে, তো জানা যাক যে সাইন আমরা কিভাবে এর বোঝার চেষ্টা করব, মানে কি সাইন হবে। IUPAC আমাদেরকে রেকমেন্ড করছে যে অলওয়েজ রিডাকশন পোটেনশিয়াল ইউজ করতে। এখন ব্যাপারটা কীরকম, মানে যদি একটা সিম্পল এক্সাম্পল নিই, ধরা যাক 4-5 জন বন্ধু আছে, 4-5 জন কি 10 জন বন্ধু আছে, তাদের কারো হয়তো অন্য মানে বাইরে কারো কাছে হয়তো তার ধার আছে,
বা কারো হয়তো পাওনা আছে, মানে কেউ হয়তো অপরকে ধার দিয়ে রেখেছে সে পাবে, বা অন্য কোনো একজন বন্ধু হয়তো আরও মার্কেটে ধার করে রেখেছে, এবার কেউ কম ধার করে রেখেছে, কেউ বেশি ধার করে রেখেছে, বা কেউ কম মানে কেউ বেশি ধার দিয়ে রেখেছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে অমুক এ ব্যক্তি অমুক জনকে 10 টাকা ধার দিয়েছে, অমুক জনের কাছে 10 টাকা পাবে, এইসবভাবে আমরা বলতে পারি। আর একটাভাবে বলতে পারি যে সবাইকে আমরা তার পাওনা হিসেবে ভাবতে পারি, যে হ্যাঁ তারা প্রত্যেকেই মার্কেট থেকে টাকা পাবে, মানে ধার দিয়ে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে সে নিজে যদি ধার নেয় তাহলে তার পাওনার কোশ্চেনটা কোথার থেকে আসছে? ম্যাথামেটিক্যালি করাই যেতে পারে, যে যদি ধরা যাক আমার ব্যক্তির কাছে আমি 10 টাকা ধার করেছি, তাই যদি আমি পাওনা ভাবি কত বলবো না -10 টাকা, খুব সিম্পল। তো এখানে সেরকম যে সবসময় আমরা পাওনা দিয়ে আমরা সবাইকে বিচার করব। তাহলে এখানে সেরকম যে অক্সিডেশন হোক, কোনো একটা ইলেকট্রোডে অক্সিডেশন হোক বা রিডাকশন হোক, মানে কার সাপেক্ষে? হাইড্রোজেন ইলেকট্রোডের সাপেক্ষে, কারণ আমরা ইলেকট্রোডের পোটেনশিয়াল বা E0 ভ্যালু নির্ণয় করছি হাইড্রোজেনের সাপেক্ষে। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে যদি কোনো একটা ইলেকট্রোডের অক্সিডেশন হয় বা রিডাকশন হয়, যেটাই হোক না কেন, আমরা তাকে রিডাকশানের টেন্ডেন্সি মানে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি দিয়ে পাওয়ার চেষ্টা করবো, অর্থাৎ রিডাকশান পোটেনশিয়াল দিয়ে সেই ইলেকট্রোডের সেই ইলেকট্রোডকে আমরা এক্সপ্রেস করব। সহজ কথা হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল দিয়ে এক্সপ্রেস করব, অর্থাৎ অলওয়েজ আমরা এইরকম Mn প্লাস Ne M এইভাবে এই রিয়াকশানটাকে কনসিডার করব। অর্থাৎ আমরা এখানে লিখব E0 এইরকমভাবে লেখা হয় Mn প্লাস অবলিক M, এইটা বলা হয়, বা আমরা সিম্পলি বলি E0 বা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বলতে অলওয়েজ আমরা স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালই বলি, কারণ অক্সিডেশন পোটেনশিয়াল, রিডাকশান পোটেনশিয়াল আলাদা আলাদাভাবে বলি না। বলা যেতে পারে, ডেফিনেটলি ভুল নয়, কিন্তু আমরা প্রত্যেককেই রিডিউসড হওয়ার টেন্ডেন্সি দিয়ে ভাবি। সে হাইড্রোজেনের সাপেক্ষে অক্সিডাইজ হলেও তাকে আমরা রিডিউসড হওয়ার টেন্ডেন্সি তার আমরা রিডাকশান পোটেনশিয়াল দেখব। সে যদি যদি হাইড্রোজেন সাপেক্ষে তার রিডিউসড হয়, তাও সেই রিডাকশান পোটেনশিয়াল দিয়ে দেবো। এবং যদি সেই যে হাফ সেলের কথা বলা হচ্ছে তার যে E0 ভ্যালু, মানে তার যে রিডাকশান পোটেনশিয়ালের যা সাইন হবে, তার রিডাকশান পোটেনশিয়াল সাইন কখনোই চেঞ্জ হবে না। মানে সেই হাফ সেলটা, মানে সেই ইলেকট্রোডটা যদি মানে অ্যানোড হিসেবে বিহেভ করে, তা সত্ত্বেও তার রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুটাই লিখবো, মানে সাইন সমেত। সে যদি ক্যাথোড হিসেবে বিহেভ করে, তাও আমরা রিডাকশান পোটেনশিয়াল দিয়েই ভাববো, শুধু সাইনটা আমাকে মাথায় রাখতে হবে। তো সাইন কিভাবে আমরা ডিটারমাইন করবো না, IUPAC বলছে যে একটা সেল কনস্ট্রাক্ট করা যাক। এরকম ধরা যাক এই ইলেকট্রোডটার, ধরা যাক এখানে এখানে ধরা যাক Mn প্লাস আমার মানে আয়নের একটা সল্ট আছে। এবারে এখানে একে আমরা এই SHEর সঙ্গে এটা লিখে দিচ্ছি, SHEর সঙ্গে আমরা কানেক্ট করে একটা সেল তৈরি করলাম। এবারে এখানে একে আমরা সবসময় ক্যাথোড ভাববো। আননোন যে ইলেকট্রোডটার ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু নির্ণয় করতে হবে, তাকে আমরা ক্যাথোডে রাখবো, আর একে আমরা অ্যানোড হিসেবে ভাববো। এখন রিডাকশান হোক বা না হোক, যাই হোক, আমাকে সবসময় ক্যাথোড হিসেবে, বারবার বললাম যে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি দিয়ে দেখতে হবে, রাইট? এখন যদি এবারে IUPAC বলছে যে এইভাবে যখন সেল কনস্ট্রাকশন হয়ে গেল, এবারে এই যে মেটাল এই ইলেকট্রোডের গায়ে যে চার্জ হবে, যদি প্লাস চার্জ হয়, যদি মানে প্লাস চার্জ হতে পারে, প্লাস চার্জ কখন হয়? যদি রিডাকশান হয়। যদি রিডাকশান হয় তাহলে হবে প্লাস চার্জ। যদি অ্যাকচুয়ালি অক্সিডেশন হয়, মানে ক্যাথোড হিসেবে তো ভাবছি, কিন্তু সবসময় কি ক্যাথোড হতে পারে? হাইড্রোজেনের সাপেক্ষে তো কেউ অক্সিডাইজও হতে পারে। তাহলে সেক্ষেত্রে সে অক্সিডাইজও যদি হয়, তখন সেক্ষেত্রে কি সাইন হয়ে যাবে? বুঝতে পারছো, অক্সিডাইজ হতে গেলে কী হবে? এখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে আসবে, ফলে এটা মাইনাস চার্জ হয়ে যাবে, তো সেটা হবে মাইনাস চার্জ। যদি রিডাকশান হয় তাহলে প্লাস চার্জ, এবং অক্সিডেশন হলে মাইনাস চার্জ। এবং যে চার্জ হবে সেই ইলেকট্রোডটার ইলেকট্রোড পোটেনশিয়ালের সাইনও সেই সাইনে হবে। যদি প্লাস হয় তাহলে পজিটিভ, যদি মাইনাস হয় তাহলে হবে নেগেটিভ। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরা যাক এখানে যদি আমি ZnSO4 নিই, Zn জিঙ্ক সালফেট। এখন জিঙ্ক সালফেটের ক্ষেত্রে Zn থেকে
-2a Zn2+ হওয়ার প্রবণতা অনেক বেশি কার তুলনায় এই H2 থেকে H+ হওয়ার তুলনায়। মানে এখানে SH যদি কী হয় H+/H2, তো মানে এখানে যদি এর অক্সিডেশন করে তাহলে H2 থেকে H+ হওয়ার টেন্ডেন্সির তুলনায় এর ইলেকট্রন বর্জন করে Zn2+ হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। অর্থাৎ এখানে সাইনটা কী হয়ে যাবে, যেহেতু ইলেকট্রন লস করে Zn2+ এর সলিউশনে আসছে, তাহলে এই সাইন হয়ে যাবে মাইনাস, এই সাইন হয়ে যাবে মাইনাস। এবারে এই চার্জ হয়ে যাবে মাইনাস, এই যে চার্জ হবে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু মানে সাইনও সেই হবে। এখানে এই পোটেনশিওমিটার ভ্যালু বলছে এর ভ্যালু দেখাবে 0.76 ভোল্ট। যেহেতু এটা মাইনাস চার্জে, তাহলে আমরা এখানে লিখে দেবো যে E0 Zn2+ Zn এইভাবে প্রকাশ করা হয়, লিখে দেবো -0.76 ভোল্ট, রাইট। এবারে যদি ধরা যাক কপার সালফেট, যদি একটা এক্সাম্পল নিই, অন্য কপার সালফেট উল্টোটা হয়, কপার আর এখানে কপার সালফেট নিলাম। কপার সালফেটের ক্ষেত্রে উল্টোটা হয় যে কপার 2+ এর ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে মুক্ত হওয়ার টেন্ডেন্সি, অর্থাৎ এখানে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি এই ইলেকট্রোডের থেকে বেশি, ফলে এখানে ওভারঅল রিডাকশন রিয়াকশন হবে এবং তাহলে এখানে প্লাস চার্জ হবে। তো আমরা এখানে লিখবো তখন E0, এটা ভ্যালু দেখায় 0.35 ভোল্ট, একটু কয়েকটা মুখস্থ রাখতে হয়, Cu2+/Cu এটা হচ্ছে +0.35 ভোল্ট। মানে মোদ্দা কথা হচ্ছে যে এখানে যে সাইন হবে, এখানে যে চার্জ হবে, যে আধান হবে, প্লাস বা মাইনাস যে আধান হোক, এই পোটেনশিয়ালের সাইন সেটা হবে। আর পোটেনশিওমিটার ভ্যালু যা দেবে সেই ভ্যালু, তার সঙ্গে সেই সাইন বসিয়ে দেবো। এবারে এই E0 মাইনাস আর E0+, এটা আমাদেরকে অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করছে না, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যদি E0 মাইনাস হয়, অর্থাৎ রিডাকশন পোটেনশিয়াল মাইনাস, মানে হচ্ছে এখানে মাইনাস কখন হবে, যদি অক্সিডেশন হয়। তার মানে আমরা একে উল্টো মানে একে কোরিলেট করতে পারি এইভাবে যে E0 যদি মাইনাস হয়, তার মানে সেই ইলেকট্রোডটার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম, অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি, কারণ অ্যাকচুয়ালি তো অক্সিডেশনে হচ্ছে, কিন্তু আমরা ওই যে বললাম যে ধারকেও পাওনা হিসেবে ভাবছি, তখন মাইনাস লিখবো সেই রকম। তাহলে E0 Zn2+ Zn -0.76, মানে অ্যাকচুয়ালি আমরা ভাবছি রিডাকশনের পার্সপেক্টিভে, কিন্তু অ্যাকচুয়ালি হবে অক্সিডেশন, মানে হট কার তুলনায়, এই হাইড্রোজেন ইলেকট্রনের তুলনায়। সেটা কীভাবে বুঝলাম না, এই সাইন দেখে, মাইনাস সাইন দেখে। আর এখানে E0 Cu2+ থেকে Cu হচ্ছে কত, +0.35, তার মানে হচ্ছে যে এর কী হয়, ওভারঅল এর তুলনায় রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি, কারণ রিডিউসড হলে তবে এখানে প্লাস সাইন আসবে, তার মানে এর প্লাস চার্জ আসবে, তাহলে আমরা সাইনও দেবো প্লাস, অর্থাৎ এখানে যে চার্জ আসবে ইলেকট্রোডে, এখানে সাইন সেটা হবে। এবারে মাইনাস সাইন, E0 রিডাকশন মাইনাস সাইন বলতে ইন্ডিকেট করছে যে সেই ইলেকট্রোডটার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম। এবারে যত বেশি মাইনাস, এমন অনেক, ধরো দুটো আমরা ইলেকট্রন নিলাম, ধরো এইরকম যে E0 Zn2+ Zn এইভাবে প্রকাশ করা হয়। একটু বলেই নি এটা, যে এটার মানে হচ্ছে যে Zn2+ থেকে Zn, এইটা ভাবছি আমরা, এই অবলিক দেওয়া বোঝানো হচ্ছে যে Zn2+ থেকে Zn। যদি কোথাও আমরা কোথাও এরকম দেওয়া থাকে Zn/Zn2+, তার মানে বুঝে নিতে হবে যে Zn থেকে Zn2+ হচ্ছে, বেশ এটাকে আমরা মানে খুব সংক্ষেপে প্রকাশ করি। E0 Zn2+ থেকে Zn, বা এটা আমরা অনেক সময় শুধু E0 লিখে দেওয়া হয়, মানে শুধু E0 যদি দেওয়া থাকে আমরা বুঝে নেবো যে রিডাকশন পোটেনশিয়ালের পার্সপেক্টিভে বলা হয়েছে। এটা হচ্ছে -0.76 ভোল্ট। আবার ধরা যাক E0 লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, এটা অলমোস্ট -3 মোস্ট প্রবাবলি ভোল্ট, এত ভোল্ট, তার মানে এর অনেক বেশি মাইনাস, তার মানে হচ্ছে যে এটা -0.76, এটা -0.3, দুজনেরই হাইড্রোজেনের সাপেক্ষে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি নাই, মানে তারা উভয়ই দুটো ইলেকট্রোডেই হাইড্রোজেনের সাপেক্ষে অক্সিডাইজ হয়, কিন্তু এর অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি এর তুলনায় অনেক বেশি, কারণ এই ভ্যালু আমাকে সেটা বোঝাচ্ছে। আর E0+ বলতে কি বোঝানো হচ্ছে না, তার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি। যদি দুটো ইলেকট্রোডের একজনের E0 ধরা যাক, একজনের 0.35 আর একজনের হচ্ছে ধরা যাক 1.51, তো যার E0+ ভ্যালু 1.51, তার রিডিউসড হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, মানে যে রিডিউসড হয় তার মানে সে অপরকে কী করে, অক্সিডাইজ করে, তার মানে সে ভালো অক্সিডেন্ট হবে। তার মানে E0 যার যত বেশি প্লাস, সে তত ভালো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, কারণ E0+ মানে হচ্ছে ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি তার বেশি,
ফলে সে তো কারো কাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, মানে তাকে অক্সিডাইজ করছে, তাহলে সে ভালো অক্সিডাইজিং এজেন্ট হবে। আর E0 মাইনাস হলে উল্টো দিকে আমরা ভাববো রিডিউসিং এজেন্ট হবে। এই গেল আমাদের মোটামুটি সাইনের ব্যাপার। এবার আমরা দেখব যে ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা একটা ইলেকট্রোডের ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেশন করতে পারি। নার্স্ট সেই একটা ইকুয়েশন দিয়েছেন, নার্স্ট ইকুয়েশন, সেই ইকুয়েশনের সাহায্যে আমরা ইলেকট্রোডের পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি। ইকুয়েশনটা কি? E ইজিক্যাল টু E0 প্লাস, মানে ধরো একটা রিয়াকশন লিখছি আমি যে অক্সিডেন্ট প্লাস NE থেকে রিডাক্টেন্ট। দেখো এখানেও সেই বারবার লিখছি আমরা যে রিডিউসিং ব্যাপার দিয়ে যে রিডাকশান হচ্ছে। তো ই থেকে E0 প্লাস E প্লাস RT বাই NF ln, এখানে লিখবো আমরা মোলার কনসেন্ট্রেশনে লিখে দিই, অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি হয় তো আমরা মোলার কনসেন্ট্রেশন লিখে দিই, মোলার কনসেন্ট্রেশন অফ অক্সিডেন্ট ডিভাইড বাই মোলার কনসেন্ট্রেশন অফ রিডাক্টেন্ট। কারণ যদি ডাইলিউট সলিউশন হয় তাহলে অক্সিডেন্ট এদের মোলার কনসেন্ট্রেশন দিয়ে বোঝায়। এখানে আর হচ্ছে আমরা জানি গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। আমরা এখানে জেনারেলি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করি। আর এন হচ্ছে কতগুলো ইলেকট্রন সে গ্রহণ করেছে, এখানে কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে সেটা হচ্ছে এন। আর এফ হচ্ছে ফ্যারাডে, 1 ফ্যারাড হচ্ছে 96,500 কুলম। আর E0 তো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, আর ই হচ্ছে অন্য কোনো কনসেন্ট্রেশন, মানে 1 মোলার বাদ দিয়ে অন্য কোনো কনসেন্ট্রেশনে তার পোটেনশিয়াল। এবার E0 ভ্যালু তো ফিক্সড, কারণ স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল তো মানে এটা স্ট্যান্ডার্ড সিচুয়েশানে তার ভ্যালু তো ওই স্ট্যান্ডার্ড সিচুয়েশান সব যখনই আমরা ক্রিয়েট করব তখনই তার E0 ভ্যালু পাবো, তো সেটা তো ফিক্সড। এবারে সেটা আমার জানা, আমরা নেক্সট এপিসোডে এই বিষয়টা জানবো। এটাকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, E0 প্লাস এই এলএনকে এই আর আর টি এর মান 25 ডিগ্রি আর এফ এর মান 96,500 কুলম, আর আমরা যদি এসআই ইউনিটে বসাই তাহলে যেটা পাবো 0.059 ডিভাইড বাই এন। এবারে এন বিভিন্ন রিয়াকশানের জন্য এখানে এন এর মান আলাদা হতে পারে, কেউ একটা ইলেকট্রন নিতে পারে, কেউ 2টা ইলেকট্রন নিতে পারে, কেউ 3টে, যাই হোক, তো সেখানে এন এর ভ্যালু ওখানে বসাতে হবে এখানে। আচ্ছা, এই এলএনকে এই 0.059 আসবে কীভাবে না, এখানে এলএনকে লগ করতে গেলে এখানে আমরা চলে আসবো লগ লিখবো। এলএনকে লগ করতে গেলে 2.303 দিয়ে গুণ করতে হয়, রাইট? তো 2.303 দিয়ে গুণ করে তার সঙ্গে আর টি আর এফ এর মান বসিয়ে তো ওভারঅল আমরা 0.059 পাবো বাই এন লগ এ অক্স, মানে মোলার কনসেন্ট্রেশন অক্স বাই রেড। যদি এদের ভ্যালু আমার জানা থাকে, এদের যদি ভ্যালু জানা থাকে আর এন এর ভ্যালু যদি আমরা ইকুয়েশন থেকে পেয়ে যাই তাহলে, আর E0 তো জানা নোন ভ্যালু, আমরা একটা কি মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে পাওয়া যায়, তাহলে আমরা ই এর মান ক্যালকুলেট করতে পারবো। এই গেল আমাদের ইলেকট্রোড পোটেনশিয়াল বিষয়টা। নেক্সট এপিসোডে আমরা জানবো যে কেন স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের গল্প নিয়ে আসা হলো, সেলের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কি, তার অ্যাপ্লিকেশানস কি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশানস কি, আর ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে ইএমএফ কি, একটা সেলের ওভারঅল রিয়াকশান কীভাবে লিখবো, সেল কনস্ট্রাকশনটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কীভাবে বুঝবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব। আশা করি বিষয়টা বোঝা গেছে। তো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।